বোর মডেলের ত্রুটিগুলো কি ছিল। বোর মডেল সাফল্য তো আছে, একটু আগে বললাম। এবার যে ত্রুটিগুলো ছিল, মূল ত্রুটিগুলো কি কি ছিল সেটা একটু দেখা যাক। যে বোরের এই মডেলটা শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য। অর্থাৎ বোর মডেল কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমেই এটা প্রযোজ্য। অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অথবা আয়ন যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু বোর মডেল একমাত্র প্রযোজ্য, অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা একটা বিরাট ত্রুটি বোরের। মানে কার কার ক্ষেত্রে বোর মডেল কাজ করবে এখানে একটু দেখা যাক। একটা ইলেকট্রন আছে এমন পরমাণু, যেমন হাইড্রোজেন পরমাণু 1h1, একটি মাত্র ইলেকট্রন আছে। তাহলে যে সমস্ত পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন আছে তার ক্ষেত্রে বোর মডেল ঠিক আছে, মানে প্রযোজ্য হবে, কাজ করবে। হাইড্রোজেনের ক্ষেত্রে যেমন বোর মডেল প্রযোজ্য, যার সংখ্যা হচ্ছে 1h1। হাইড্রোজেনে কি আছে? একটি মাত্র প্রোটন, তার মানে একটি ইলেকট্রন। নিউটন নেই, নিউটন তখন আবিষ্কার হয়নি, ওই জন্য বোর মডেলে বা রাদারফোর্ড মডেলে নিউটনের অস্তিত্ব কিন্তু ছিল না। এই হচ্ছে প্রথম। একটা মাত্র ইলেকট্রন আছে এমন পরমাণু, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, আর একটা মাত্র ইলেকট্রন আছে এমন আয়ন, তাদের ক্ষেত্রেও কিন্তু বোর মডেল প্রযোজ্য। তাহলে একটা মাত্র পরমাণু, একটা মাত্র ইলেকট্রন আছে এমন আমাদের আয়নগুলো কি কি হবে? যেমন হিলিয়াম, হিলিয়াম যদি দেখি তাহলে হিলিয়াম এইচি কত আছে না 2, হিলিয়ামের সংখ্যা কি 2h4। কটা আছে? প্রোটন, এখানে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, মানে প্রোটন সংখ্যা, যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে হিলিয়ামে কতগুলো প্রোটন আছে? দুটো। ইলেকট্রন কটা আছে? দুটো। তাহলে হিলিয়ামে দুটো ইলেকট্রন আছে। এখান থেকে যদি একটা ইলেকট্রন মাইনাস করে দেওয়া হয় তাহলে কি তৈরি হবে না হিলিয়াম এইচ ই প্লাস। এই হিলিয়াম এইচ ই প্লাস এটাতে কটা ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে, কারণ ছিল তো দুটো, একটা ইলেকট্রন কি করা হয়েছে? বের করে নেওয়া হয়েছে। তাহলে He2 প্লাস মাইনাস ই, এটা আমার লেখা হয়। তাহলে এই যে হিলিয়াম এইচ ই প্লাস, মানে এই হিলিয়াম এইচ ই প্লাস, হিলিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে নেওয়া হয়েছে, পড়ে আছে কটা? একটা ইলেকট্রন। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন হচ্ছে হিলিয়াম এইচ ই প্লাস। এর ক্ষেত্রে বোর মডেল ভালোভাবে কাজ করবে, অর্থাৎ বোর মডেল প্রযোজ্য। আর কার ক্ষেত্রে? লিথিয়াম, লিথিয়ামে কি আছে? লিথিয়ামে 3টে ইলেকট্রন আছে। তাই লিথিয়ামে যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে লিথিয়াম থেকে যদি দুটো ইলেকট্রন বের করে নেওয়া হয় তখন কি তৈরি হবে না লিথিয়াম থেকে দুটো ইলেকট্রন বার করে নিলে তাহলে লিথিয়াম প্লাস 2 মাইনাস 2e। তাহলে লিথিয়াম থেকে যদি দুটো বার করে নিই তাহলে কিন্তু সেক্ষেত্রে লিথিয়াম প্লাস 2 আয়ন, এটা কিন্তু একটি মাত্র ইলেকট্রন থাকছে, 3টে ছিল, দুটো বার করে নিচ্ছি, একটি পড়ে আছে লিথিয়াম। তাহলে এই লিথিয়াম প্লাস 2 আয়ন এটার ক্ষেত্রে কিন্তু বোর মডেল প্রযোজ্য। তাহলে বোর মডেল কাদের ক্ষেত্রে প্রযোজ্য? আরেকবার, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, একটি মাত্র আছে হাইড্রোজেন পরমাণু, এর ক্ষেত্রে বোর মডেল প্রযোজ্য। একটি মাত্র ইলেকট্রন আছে, কোনো বের করতে হবে না, কিছুই করতে হবে না, একটি ইলেকট্রন আছে, তাহলে এর ক্ষেত্রে বোর মডেল প্রযোজ্য। নাম্বার 2 কি? যে এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন, এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন কি হতে পারে? He প্লাস। হিলিয়ামে দুটো ইলেকট্রন ছিল, একটি বের করে নেওয়া হয়েছে, তাহলে He প্লাস, এটা বোর মডেল প্রযোজ্য। আর কার ক্ষেত্রে হবে? লিথিয়াম Li প্লাস 2, লিথিয়ামে কটা ইলেকট্রন ছিল? 3টে, দুটো বের করে নিয়েছি, তাহলে একটি পড়ে আছে, তাহলে লিথিয়াম প্লাস 2 এর ক্ষেত্রেও কিন্তু বোর মডেল প্রযোজ্য। অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট আয়নেরা। আর এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কি না হাইড্রোজেন পরমাণু, সাধারণ হাইড্রোজেন পরমাণু যেটা সংখ্যা হচ্ছে 1h1, একটি মাত্র ইলেকট্রন থাকে, তাহলে বোর মডেল প্রযোজ্য। তাহলে বোর মডেল শুধুমাত্র কাদের ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে এইটা হচ্ছে বোরের একটা সবচেয়ে বড় ত্রুটি, এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন বা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, এদের ক্ষেত্রে বোর মডেল প্রযোজ্য, 1 নম্বর ত্রুটি। 2 নম্বর, তাহলে অন্য কারো ক্ষেত্রে হচ্ছে না। 2 নম্বর ত্রুটিতে কি বলা হলো না বামার শ্রেণীতে যে পারমাণবিক বর্ণালীগুলো পাওয়া গিয়েছিল, একটু আগে আমি যে করেছিলাম যে বামার শ্রেণীটা, বামার সিরিজ, সেই বামার সিরিজে যে পারমাণবিক বর্ণালীগুলো পাওয়া গিয়েছিল সেই বর্ণালীগুলো কেমন ছিল না রেখা বর্ণালী, এরকম একটা পাওয়া গিয়েছিল বামার সিরিজে। তাহলে বামার সিরিজে যে পারমাণবিক বর্ণালীগুলো পাওয়া গেল সেটা কেমন? এরকম ছিল। প্রথমটা কি ছিল? রেড ছিল, মনে পড়ছে? আচ্ছা, প্রথমটা ছিল রেড, তারপরটা ছিল গ্রিন, তারপরটা ছিল ব্লু, তারপরটা ছিল ভায়োলেট। এই রেড এর নাম দিয়েছিল বিজ্ঞানী বামার। এটা ভিজিবল রে যে রিজিয়নটা, সেই রিজিয়নের উপর ভিত্তি করে বামার কিন্তু এটা দিয়েছিল, দেখেছিলেন। তাহলে কি ছিল? প্রথমে একটা রেড ছিল, তারপরে গ্রিন ছিল, তারপরে ব্লু ছিল, তারপরে ভায়োলেট ছিল। রেডটার নাম দিয়েছিলেন কি বামার? এইচ আলফা, এটার নাম দিয়েছিলেন এইচ বিটা, এটার নাম দিয়েছিল এইচ গামা, এটার নাম দিয়েছিল এইচ ডেল্টা, মনে পড়ছে? তাহলে এই বামার শ্রেণীতে যে সমস্ত রেখাগুলো পাওয়া যাচ্ছে, 4টে রেখা পাওয়া গিয়েছিল হাইড্রোজেনের, যখন আমি ইয়ে করা হয় আয়োনাইজেশন করা হয় তখন, অর্থাৎ হাইড্রোজেনের পরমাণুকে যদি এনার্জি সাপ্লাই করা হয় তাহলে হাইড্রোজেন পরমাণু কি হবে? ফার্স্ট অরবিটালে ছিল, অন্য অরবিটালে যখন গেল
যখন আমি এনার্জিটা বন্ধ করে দেবো তখন ইলেকট্রনটা কি হবে না, ওই ইলেকট্রনটা আবার ফিরে আসবে নিম্ন কক্ষপথে। যখন ফিরে আসবে তখন যে অরবিটালে ফিরে আসবে সেই মতো সেই এনার্জি রেডিয়েশন করবে। সেই এনার্জিটাকে যদি একটা বর্ণালী বীক্ষণ যন্ত্রে রাখা প্রিজমের মধ্যে পাঠানো যায়, তাহলে সেই বর্ণালীটা 4টে অংশে ভাগ হয়ে যাচ্ছিল, মনে পড়ছে? সেই অংশগুলো কি 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 ছিল? সে একটা বর্ণালী, হাইড্রোজেন কর্তৃক উৎপন্ন বর্ণালীটা 4টে অংশে ভাগ হয়েছিল। একটা রেড পাওয়া যাচ্ছিল, একটা গ্রিন পাওয়া যাচ্ছিল, একটা ব্লু পাওয়া যাচ্ছিল, একটা ভায়োলেট পাওয়া যাচ্ছিল। এই যে রেখাগুলো পাওয়া যাচ্ছিল সাধারণ বর্ণালী বীক্ষণ যন্ত্রে, এরা কিন্তু ভালোই রেখা ছিল, প্লেন রেখা ছিল, মানে তেমন কিছু বোঝা যায়নি। কিন্তু এইগুলোকে যদি হাই রেজুলেশন স্পেকট্রোস্কোপিক অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্রে যদি পাঠানো যায়, তাহলে দেখা যাবে এই রেখাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। কেমন ভাবে ভেঙে যাচ্ছে না, এই রেখাগুলো কিন্তু অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায়। এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় এরকম সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যাবে। কখন না, উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ যদি যন্ত্র আমি ব্যবহার করি, তাহলে উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্র ব্যবহার করলে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে এই রেখাগুলো অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সমষ্টি। এই যে একটা রেখা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সমষ্টি, কেন অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দিয়ে তৈরি, এইটার ব্যাখ্যা কিন্তু বোর মডেল দিতে পারে না। কখন দেখা যাবে? যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্যে পাঠানো যায়, হাই রেজুলেশন স্পেকট্রোস্কোপিক যন্ত্র যেগুলো, সেগুলোর মধ্যে যদি পাঠানো যায় এইটাকে, তাহলে এইটাকে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে রেডটা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সমষ্টি, আবার গ্রিন এও অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সমষ্টি। এইগুলো কিন্তু দেখা যাবে। এর ব্যাখ্যা কিন্তু বোর মডেল দিতে পারেনি। আর কি বলছি, এইটাই ঘটে, উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্যে পাঠাতে হবে না। এই জিনিসটাই ঘটবে। কখন ঘটবে না, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাতেই ভেঙে যাবে এই রেখাটা। কখন? চৌম্বক ক্ষেত্র যদি প্রয়োগ করা হয়, তাহলে এখানে যদি চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড যদি প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু এটা কিন্তু অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যাবে। এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে একটা রেখা সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যদি যায়, তাকে বলা হচ্ছে জিম্যান এফেক্ট। আর ঠিক সেম সিস্টেম আমি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ না করে আমি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করতে পারি। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলেও কিন্তু দেখা যায় এই রেখাগুলো অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায়। তাহলে তড়িৎ ক্ষেত্রের ফলে রেখাগুলো, বর্ণালীগুলো একটা সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যাওয়ার যে ঘটনা, সেটা বলা হচ্ছে স্টার্ক এফেক্ট। তাহলে এই জিমেন এফেক্ট কার ক্ষেত্রে ঘটে? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে। আর স্টার্ক এফেক্ট কার ক্ষেত্রে ঘটে? তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার ফলে। তাহলে এই জিমেন এফেক্ট আর স্টার্ক এফেক্টের ব্যাখ্যা কিন্তু বোর মডেল থেকে পাওয়া যায়নি। নাম্বার 3, এটাও একটা বড় ত্রুটি। নাম্বার 2, নাম্বার 3 নম্বর ত্রুটিটা কি ছিল না, বোরের যে মডেলটা ছিল সেটা কেমন ছিল না, বোর কি বলেছিল, নিলস বোর, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট, যে কোনো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে পরিবহন করে। দেখো, তাহলে এই হচ্ছে আমাদের বোর মডেলের মোটামুটি একটা ইয়ে। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ফার্স্ট অরবিটাল 2টো, তারপরে 8টা, এইভাবে থাকবে, যেমন থাকবে এইভাবে থাকবে। আমি হালকা করে দেখালাম। তাহলে বোরের যে অ্যাটমিক মডেলটা ছিল, সেই মডেলের মূলটা কি ছিল? রাদারফোর্ড কি বলেছিল যে কোনো বৃত্তাকার পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে কোনো বৃত্তাকার কক্ষপথে পরিবহন করে। নিলস বোর কি বলছে এটাকেই নিয়ে নিল, ইলেকট্রনগুলো বৃত্তাকার পথেই ঘুরে। কিন্তু নিলস বোর একটু শর্ত আরোপ করলো। কি বলেছিল না, নিলস বোর বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথেই ঘুরে, কিন্তু যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরে না, বিশেষ কতগুলো কক্ষপথে ঘুরবে। তাহলে ব্যাসার্ধটা এমন হবে যে বিশেষ কতগুলো কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করবে, যে কোনো বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করবে না। ব্যাসার্ধটা এমন হবে, অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ঘুরছে, এর ব্যাসার্ধটা এমন হবে যাতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হয়। মনে পড়ছে? মানে বোর্ডের যে ইকুয়েশনটা কি ছিল, mvr এটা সমান nh/2π, এই যে ইকুয়েশনটা মনে পড়ছে? তাহলে এইভাবে নিলস বোর কিন্তু ব্যাখ্যা করেছিল। অর্থাৎ নিলস বোরের অ্যাটমিক মডেলটা কেমন দেখতে ছিল? একটা চেপ্টা, এই যে চেপ্টা ডিশের মতো, মানে থালার মতো, অর্থাৎ 2D। তাহলে বোরের মডেল ছিল 2D, কিন্তু পরমাণু তো গোলক, মানে 3D। তাহলে এই 3D মডেলটা কিন্তু নিলস বোরের অ্যাটমিক মডেল থেকে ব্যাখ্যা করা যায়নি। এটা 3 নম্বর ত্রুটি। তাহলে নিলস বোরের 3 নম্বর ত্রুটিটা কি ছিল না, নিলস বোর পরমাণুকে কেমন দেখেছিল? একটা চ্যাপ্টা থালার মতো দেখেছিল। দেখো, চ্যাপ্টা থালার মতো, ডিশের মতো, মানে 2D দেখেছিল। কিন্তু পরমাণু থেকে হলো গোলক, মানে কি 3D। তাহলে 3D মডেলটা কিন্তু নিলস বোরের পারমাণবিক মডেল থেকে পাওয়া যায়নি। এটা বোর মডেলের একটা ত্রুটি। 4 নম্বর ত্রুটিটা কি ছিল বোর মডেল
না হাইসেনবার্গের অনিশ্চয়তার নীতির যে বিরুদ্ধে কাজ করেছিল নিলস বোর মডেল? হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরুদ্ধে কাজ করেছিল নিলস বোরের মডেলটা। তাহলে কি সেই নীতিটা ছিল? হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি ছিল? বিজ্ঞানী হাইসেনবার্গ এটা একটা মডার্ন একটা থিওরি দিয়েছিলেন। কি বলেছিল? বলছে ইলেকট্রনের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যদি খুব তীব্র গতিবেগে গতিশীল হয়, তাহলে একই সঙ্গে তার অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যাবে না। দেখো ভালো করে বুঝো, আরেকবার বলছি যে হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি ছিল? বলছি ইলেকট্রনের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যখন খুব তীব্র গতিবেগে গতিশীল হয়, তখন তার একই সঙ্গে অবস্থান এবং ভরবেগ দুটো নির্ণয় করা যাবে না। কিন্তু বোর মডেল অনুযায়ী নির্ণয় করা যাচ্ছে। দেখো এখানটা একটা বলছি যে এই ইলেকট্রনটার কথা হচ্ছে, এই ইলেকট্রনটার কথা হচ্ছে নিউক্লিয়াস থেকে একটা রেডিয়াস আছে, একটা নির্দিষ্ট ব্যাসার্ধকে কেন্দ্র করে ঘুরছে এই ইলেকট্রনটা। তাহলে ফার্স্ট অরবিটালটাকে আমরা কত ধরি? n=1, এটা কত? n=2, তার 2 নম্বর কক্ষপথ এটা n=2, মানে এটা কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ, এটা n=3। তাহলে দেখো কত নম্বর কক্ষপথে আছে? না 2 নম্বর কক্ষপথে। এই ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আছে? 2 নম্বর কক্ষপথে আছে। তাহলে তার অবস্থানটা জানা যাচ্ছে যে কত নম্বর কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কতগুলো অরবিটাল আছে? মোট 7টা। তাহলে কত নম্বরে ঘুরছে? তাহলে এইটার কথা যদি ধরি, কত নম্বরে ঘুরছে দেখো, n=2, অর্থাৎ 2 নম্বর অরবিটালে ঘুরছে, অর্থাৎ 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনটার অবস্থানটা জানা যাচ্ছে 2 নম্বর। এই ইলেকট্রনের ভর যদি মনে করো ভি হয়, ভর যদি এম হয়, গতিবেগ যদি ভি হয়, ব্যাসার্ধটা আর বলাই আছে, তাহলে এর ভরবেগ কত? কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে কি? রৈখিক ভরবেগ ইন্টু ব্যাসার্ধ। তাহলে কৌণিক ভরবেগ মানে কি? রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ মানে কি? এম ইন্টু ভি। ভরবেগ মানে ভর ইন্টু বেগ। তাহলে এম যদি ইলেকট্রনের ভর হয় আর ভি যদি ইলেকট্রনের গতিবেগ হয়, তাহলে ভরবেগ সমান কত? এম ইন্টু ভি। কৌণিক ভরবেগ মানে কি? না রৈখিক ভরবেগ ইন্টু ব্যাসার্ধ। তাহলে রৈখিক ভরবেগ এম ভি ইন্টু ব্যাসার্ধ কত? আর। এটা সমান কত? এন এইচ বাই টয়েস বাই। দেখো তুমি এন এর মানটা যদি বসিয়ে দাও, তাহলে এইচটা কি? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তুমি জানো, পায়ের মান তুমি জানো। তাহলে এন এর মান শুধু যদি বসিয়ে দেওয়া হয়, এত নম্বর কক্ষপথের ইলেকট্রনের ভরবেগটা কত সেটা তুমি নিজেই বার করে নিতে পারবে। অর্থাৎ ইলেকট্রনের ভরবেগটাও পাওয়া যাচ্ছে, আবার ইলেকট্রন কত নম্বর কক্ষপথে আছে, 1 এ আছে, 2 এ আছে, 3 এ আছে, এটাও বের করা যাচ্ছে। ইলেকট্রনের অবস্থানটাও জানা যাচ্ছে। হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলছে? বলছে ইলেকট্রনের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যখন খুব তীব্র গতিবেগে ঘোরে, তখন একসঙ্গে তার অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যাবে না। অথচ আমাদের নিলস বোরের অ্যাটমিক মডেল অনুযায়ী ইলেকট্রনটার ভরবেগ নির্ণয় করা যাচ্ছে, আবার অবস্থানটাও নির্ণয় করা যাচ্ছে। তাহলে হাইসেনবার্গের যে অনিশ্চয়তা নীতি তার সম্পূর্ণ বিরুদ্ধে কাজ করছিল বোর মডেল। তাহলে এইটা বোর মডেলের একটা মারাত্মক ত্রুটি। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? বোর মডেলের ত্রুটিগুলোর মধ্যে কি কি দাঁড়ালো? যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে এই মডেল প্রযোজ্য, নাম্বার 1। নাম্বার 2 কি না, বামার শ্রেণীতে যে পারমাণবিক বর্ণালীগুলো পাওয়া গিয়েছিল সেগুলো আমরা কেমন দেখেছিলাম? একটা রেখার মতো বর্ণালী। অর্থাৎ প্রথমটা কি ছিল? রেড ছিল, তারপর একটা গ্রিন ছিল, তারপর ব্লু ছিল, তারপর একটা ভায়োলেট ছিল। এই রেখাগুলোকে যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন বা হাই রেজুলেশন স্পেকট্রোস্কোপি যন্ত্রের মধ্যে পাঠানো যায়, তাহলে দেখা যাবে এই এক একটা রেখা অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রেখার সমষ্টি। এটা কেন হয়েছিল ব্যাখ্যা করতে পারেনি বোর মডেল। 2 নম্বর, এই রেখাগুলোই ভেঙে যাবে। এই যে এক একটা রেখা, এর উপর যদি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, তাহলে দেখা যাবে এই রেখাগুলো অসংখ্য সূক্ষ্ম রেখায় ভেঙে গেল। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যদি ঘটে, তাহলে সেটা বলে যে জিম্যান এফেক্ট। আবার যদি চৌম্বক ক্ষেত্র না প্রয়োগ করে শুধু তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়, তাহলে দেখা যাবে এই রেখাগুলো অসংখ্য সূক্ষ্ম রেখায় ভেঙে গেল। একটা রেখা অসংখ্য সূক্ষ্ম রেখায় ভেঙে যাচ্ছে। এই যে এটাকে বলে যে স্টার্ক এফেক্ট। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যদি ঘটে, তাহলে স্টার্ক এফেক্ট। এই জিমেন এফেক্ট, স্টার্ক এফেক্টের ব্যাখ্যা কিন্তু দিতে পারেনি বোর মডেল। 3 নম্বরটা কি ছিল? যে বোর মডেলটা কেমন ছিল না, একটা চ্যাপ্টার থালার মতো, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে, তবে একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, যে কোনো কক্ষপথে ঘোরে না। তাহলে বোরের যে মডেলটা ছিল সেটা কেমন না 2D, কিন্তু পরমাণু তো 3D, গোলক, একটা গোলকার মতো পরমাণু গোলক, তাহলে গোলক হলে 3D হবে। তাহলে এই 2D মডেল দিয়েছিল বোর মডেল, 3D এর ব্যাখ্যা দিতে পারেনি। আচ্ছা, পরমাণু যে 3D তার ব্যাখ্যা কিন্তু বোর মডেল থেকে পাওয়া যায়নি। আর নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে হাইসেনবার্গের যে অনিশ্চয়তা নীতি, সেই অনিশ্চয়তা নীতির সম্পূর্ণ বিরুদ্ধে কাজ করছিল আমাদের বোরের মডেল। হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি কি ছিল? যে ইলেকট্রন মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যখন খুব তীব্র গতিবেগে গতিশীল হয়, তখন একই সঙ্গে তার অবস্থান ভরবেগ নির্ণয় করা যাবে না, কিন্তু একই সঙ্গে তার ভরবেগ এবং অবস্থান নির্ণয় করা যাচ্ছে।
এই হচ্ছে বোর মডেলের ত্রুটি।